হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা তাইওয়ানিজ মিস্ট্রিয়াস থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে অ্যাবন্ডেড, যেটার মানে হচ্ছে পরিত্যক্ত আর কি। তো যাই হোক, সিনেমাটি এসেছিল হচ্ছে 2023 সালে, আর এই সিনেমাটার IMDb রেটিং হচ্ছে 10-এর 6.5। আর এই সিনেমাটির স্পেশালিটি হচ্ছে এই সিনেমাতে দেখবো আমরা একজন খুনিকে, যে অনলি টার্গেট করা হচ্ছে তাইওয়ানে বিদেশি যেসব মেয়েরা কাজ করতে আসে 2 নম্বরই ভাবে, মানে অরিজিনাল ভিসা কাগজপত্র নেই, ট্যুরিস্ট ভিসা এসে তারপর কাজ করছে পালিয়ে সেই সব মেয়েদের টার্গেট করে, এবং সেই সব যুবতী মেয়েদেরকে যে আঙুল আংটি পরে সে আঙুলটা কাটে এবং হার্ট বের করে সংগ্রহে রেখে দেয়। আর তারপর লাস্টটা ওই মেয়ে যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানিতে পাঠিয়ে দেয়। তো ওই মেয়েগুলো যেহেতু অবৈধভাবে তাইওয়ানে রয়েছে, তো তাইওয়ানের সরকারের কাছে তো আর ওদের লিস্ট নেই, এবং ওরা যে কোন কোম্পানিতে চাকরি করছে এটাও তো সরকার জানতো না। তো তখন ওই কোম্পানিগুলো করতো কি, ওই সব মেয়েদের লাশ নিজ দায়িত্বে গোপনে দাফন করে দিত, যাতে কথা বাইরে না যায়। তো কিভাবে ওই খুনি ধরা পড়ে এবং ওই খুনি কেন এরকম খুন করতো, এই পুরো কাহিনী জানবো আমরা আজকের এই অসাধারণ সিনেমাতে। আর এই সিনেমাকে মিস্টেরিয়াস বলার কারণ হচ্ছে এই সিনেমাতে আসলে খুনিকে এটা প্রেডিক্ট করা খুবই টাফ। তো আমরা কাহিনী শুরু করবো, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন থাকবে। তুমি চাইলে বিজ্ঞাপনটা স্কিপ করতে পারো, চাইলে দেখতে পারো, তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা ডিসক্রিপশন অলওয়েজ ডিউরেশন দিয়ে রাখি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। আশা করছি সবাই ডিসক্রিপশনে ডিউরেশন ক্লিক করে তারপর এখানে এসেছো, এবং আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, আমরা যদি ওয়ার্নিং দিয়ে দেই যে এই বিজ্ঞাপনটা তোমরা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো, তাহলে সেই বিজ্ঞাপন তোমাদের দেখার দরকার নেই। বাট যদি কোনো বিজ্ঞাপন তোমাদের উপকারের জন্য হয়ে থাকে, সেটা আমরা আগে বলে দেবো যে এই বিজ্ঞাপনটা তোমরা দেখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এখন কাহিনীতে চলে যাই। তো ঘড়িতে যখনই 12টা বাজে আমরা দেখি তাইওয়ানের পুরো শহর আতশবাজিতে সেজে ওঠে। নিউ ইয়ারের খুশিতে, নতুন বছর মাত্র শুরু করছে, কিন্তু এখানে আমরা জিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, যার জীবনে কোনো স্বপ্ন আর বেঁচে নেই। সে শহরের বাইরে একটা নদীর কিনারে বসে নিজের গলায় বন্দুক রাখে, আর একটা ফায়ার দিলেই তার জীবন শেষ। তো জিয়া সুইসাইডের জন্য পুরো প্রস্তুত, বাট তখনই একটা মেয়ে এসে ওর গাড়ির কাছে নক করতে থাকে, আর এর ফলে জিয়ার বন্দুকটা সরে যায় এবং ট্রিগারে চাপ দিলেও অল্পের জন্য ও বেঁচে যায়। কিন্তু তখন ওই মেয়েটি নদীর দিকে ইশারা করে অন্যদিকে পালিয়ে যায়। তো এখানে আমরা জানতে পারি জিয়া নিজে একজন পুলিশ ডিটেকটিভ, আর ও করে কি পিস্তল বের করে টর্চ জ্বালিয়ে নদীর পাড়ে আসে, এবং সেখানে এসে সে নদীর পাড়ে একটা মেয়ের লাশ দেখতে পায়। বাট প্রথম দেখা ও একটু ভয় পেয়ে যায়, কিন্তু ও পুলিশে কল করে এবং তারপরে বাকি পুলিশ সেখানে চলে আসে। তো যাই হোক, এখানে পুলিশ চিফ ক্যাপ্টেন উইলি আসে, যে জিয়ার বস, আর সে জিয়ার গাড়িতে গিয়ে বসে এবং জিয়ার সম্পর্কে খুব ভালো করে জানে, অতীত বর্তমান সব জানে। তো পুলিশ চিফ করে কি, গাড়ির ওপরের দিকে ব্লাড দেখে আর গাড়ির ভেতরে বন্দুকের গুলি দেখতে পায়, আর তারপর সেই বিষয়ে কোন একটা চিন্তা করে এবং বুঝতে পারে উপরে যে রক্তের দাগ রয়েছে ওটা অনেক আগের, ওটা এখনকার রক্তের দাগ নয়। কিন্তু তারপরেও সে করে কি, জিয়ার কাছ থেকে বন্দুকটা নিয়ে চলে যায়। আর তারপর আমরা জানতে পারি জিয়ার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, জিয়ার বয়ফ্রেন্ড, কিছু মাস আগে সে এই গাড়িতে বসে সুইসাইড করেছে। তো ওপরে যে আমরা রক্তের দাগটা দেখেছি এবং বুলেটের যে দাগটা দেখেছি, ওটা হচ্ছে জিয়ার বয়ফ্রেন্ডের সুইসাইডের দাগ। আর এই ইনসিডেন্টসের পর থেকেই জিয়া সম্পূর্ণ ডিপ্রেশনে চলে গিয়েছে, আর সে নিজেই সুইসাইড করার অনেকবার চেষ্টা করছে। তো যাই হোক, পরের দিনে জিয়াকে উইলি করে কি ডেকে নেয়। উইলি মানে হচ্ছে ওর বস। আর এখানে লক্ষ্য, জিয়া অনেকদিন আগে থেকে ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করছিল, কিন্তু উইলি তার অ্যাপ্লিকেশন হোল্ড করে রেখেছে, এবং উইলি চায় জিয়া এই নদীর পাড়ে যে মেয়েটি লাশ পাওয়া গিয়েছে এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করুক, এবং এই কেস সলভ হওয়ার পরে তারপর জিয়া কোথাও যাক, বা তারপর সে জিয়ার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে। এবং এর সাথে সিন্ডি নামের একটা মেয়েকে দেওয়া হয়, যে জিয়াকে এই কেস সলভ করতে সাহায্য করবে। আর সিন্ডির ব্যাপারে যদি আমরা বলি, সে লাস্ট পুলিশ এক্সামে টপ রেজাল্ট নিয়ে পাশ করেছে, আর এই মাসে সে পুলিশে জয়েন করেছে, মানে খুব নতুন একটা পুলিশও। আর এখানে পুলিশ চিফ উইলি মনে করে আমাদের নায়িকা জিয়া যদি এই কেসটা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সে ডিপ্রেশন থেকে দূরে থাকতে পারবে। তো যাই হোক, বসের যেহেতু অর্ডার, না চাইতেও জিয়াকে এই কেস হ্যান্ডেল করতে হয়, আর এরপর জিয়া এই কেস সলভ করতে কাজ শুরু করে। আর এরপর আমাদের সামনে শ্যানন নামে একটা চরিত্রকে আনা হয়। নামটা
মনে রেখো শ্যানন, আর সে মূলত থাইল্যান্ডের কিন্তু তাইওয়ানে বৈধভাবে বসবাস করছে, ওর অরিজিনাল কাগজপত্র রয়েছে কাজের, কিন্তু সে মারিয়া নামের একটা মেয়েকে খুব ভালোবাসে এবং সব সময় সেই মেয়েটির ভাবনায় ডুবে থাকে। শ্যানন করে কি থাইল্যান্ড থেকে যেসব মানুষ নদী পথে আসে পালিয়ে বা ভুয়া কাগজ নিয়ে আসে, তারা দেশে ঢোকার পরে ওদেরকে মোটামুটি একটা নকল পেপার বানিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় কাজে পাঠিয়ে দেয়। তো ওই সময় মারিয়ার সাথে ওর পরিচয় হয়েছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি সকালবেলা শ্যাননের যে বন্ধু রয়েছে ড্যানি, সে শ্যাননের উপর রাগ করে, কারণ গতকাল শ্যানন তাকে না জানিয়ে ওর ট্যাক্সি নিয়ে চলে গিয়েছিল আর নো এন্ট্রিতে গাড়ি চালানোর জন্য পুলিশ তাকে ফাইন দিয়েছে, আর সেই ফাইনটা এসেছে ড্যানির কাছে। তো শ্যানন বলে 31st নাইটে আমি তো তোর ট্যাক্সি নিয়ে কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো মারিয়ার জন্য অপেক্ষা করছিলাম, ও 4 দিন ধরে নিখোঁজ রয়েছে, ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না, আর ওর জন্য আমি খুবই দুশ্চিন্তায় রয়েছি। আর এই পার্টটুকু তোমাদের মনে রাখতে হবে যে শ্যাননের বন্ধু ড্যানির গাড়ি কেউ নিয়ে গিয়েছিল এবং ফাইন দিতে হয়েছে। আর এইদিকে আমরা দেখি জিয়ার স্যান্ডি মর্গে যায় এবং ডক্টরের সাথে দেখা করে, যে গতকালের পাওয়া বডি এক্সামিন করছে। তো ডক্টর জানায় এই ডেড বডির শরীর থেকে হার্ট আলাদা করা হয়েছে, আর রিং ফিঙ্গার মানে যে আঙুলে ম্যারেজ রিং পরা হয় সেই আঙুলটা কেটে নেওয়া হয়েছে, আর এর সাথে যে আঙুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় সেই আঙুলগুলোর চামড়া কেটে নেওয়া হয়েছে যাতে মেয়েটাকে চেনা না যায়। আর মেয়েটিকে মারার আগে 2 থেকে 3 দিন ধরে তার হাতে হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল। আর এই মেয়েটির শরীরে থাইল্যান্ডের ভাষার একটা ট্যাটু করানো ছিল। তো হতে পারে মেয়েটি থাইল্যান্ডের, কিন্তু তার মৃত্যুর আসল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাফোকেটিং এর জন্য। মানে মেয়েটাকে কোন একটা রুমে বন্দী করে কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত দেওয়া হয়েছে, অক্সিজেনের অভাবে মেয়েটি মারা গিয়েছে। তো জিয়া তখন বুঝতে পারে না মেয়েটিকে মারলো ঠিক আছে, কিন্তু ওর শুধুমাত্র হার্ট আর আঙ্গুল কেটে নেওয়ার লজিক কি থাকতে পারে। তো ডক্টর তখন বলে দেখো, রিং ফিঙ্গার মানে যে আঙুলে ম্যারেজ রিং পরা হয়, বলা হয়ে থাকে সে আঙুলটা নাকি সরাসরি হার্টের সাথে কানেক্টেড। তো এই জন্য ওই আঙুলটাকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরা হয়। তো যেহেতু ওই আঙুলটার হার্টটা বের করে নেওয়া হয়েছে, তার মানে এই মার্ডারের ভালোবাসার সাথে কোনো কানেকশন রয়েছে এবং যে কিলার সে হয়তো ইমোশনালি হার্ট হয়ে এমন কিছু করেছে। তো যাই হোক, ওদিকে রাতে শ্যানন যখন বাড়িতে ফিরে আসে, সে দেখে একটা মেয়ে তার দোকানের দরজা ধাক্কা দিচ্ছে, আর তখন পুলিশ এসে ওই মেয়েটাকে ধরতে যায়। বাট শ্যানন তখন খুব কষ্ট করে ওই মেয়েটিকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে ভেতরে নিয়ে আসে। তো যাই হোক, ওই মেয়েটিকে শ্যানন আগে থেকেই চিনতো, আর শ্যানন এই দোকানের ওপরেই ছোট্ট একটা ঘরে থাকে। তো মেয়েটি এসে পরিচয় দেয়, আমি মারিয়ার ছোট বোন, আমার নাম সাইপিন, আর আমি এখানে চাকরির জন্য এসেছি। কয়েকদিন আগে আমি থাইল্যান্ড থেকে এখানে নৌপথে পালিয়ে এসেছি, কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমি মারিয়ার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তবে শ্যানন তখন বলে, হ্যাঁ মারিয়া তোমার কথা অনেক বলেছে, তোমার ছবি আমাকে দেখিয়েছিল, আর আমি চাই না সাইপিন তুমি তোমার বোনের মতো চুরি করে এই দেশে থাকো গোপনে গোপনে, এটা অনেক রিস্কি এবং না পাবে ভালো কাজ, না ভালো মতো থাকতে পারবে। কিন্তু সাইপিন তখন বলে, না আমাকে এখানে কাজ করতেই হবে। আর এখানে আমি আরেকটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার বোনের কাছ থেকে আমি শুনেছি সে আপনার সাথে ব্রেকআপ করে সাইমন নামের এখানকার কোন একটা থাইল্যান্ডেরই ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তো মনে হয় ওর নিখোঁজ হওয়ার পেছনে ওই সাইমনের হাত থাকতে পারে। তো এটা শুনে শ্যানন তো অনেক কষ্ট পায়, কিন্তু শ্যাননকে যখন চুপ থাকতে দেখে তখন সাইপিন তখন পুরো দোষটা নিজের উপরে নেয় যে আমি আমার বোনকে উস্কিয়েছি যাতে ওই প্রেমটা করে, কারণ আমার কাছে মনে হতো আপনি আমার বোনের প্রতি সিরিয়াস নয়। তো যদিও আমি এই সম্পর্কটা ভাঙিয়েছি, তবে তারপরেও আমার বোন মারিয়া সবসময় আপনাকে ভালোবাসতো। তো প্লিজ আমার বোনকে খুঁজে বের করুন, আর ওই সাইমন নামের ছেলেটা কই রয়েছে ওকে খুঁজে বের করুন। আর অন্যদিকে আমরা নায়িকা জিয়াকে দেখি যে তার বয়ফ্রেন্ডের মৃত্যুতে এতটা ইমোশনাল যে সে আজও ওই গাড়িতেই ঘুমিয়ে পড়ে, মানে যে গাড়িতে তার বয়ফ্রেন্ড সুইসাইড করেছিল। তো এরপর সেই রাতেই পুলিশ কন্ট্রোল রুম থেকে একজন অপরিচিত লোক তাকে কল করে, আর সে বলে নদীর পাড়ে যে মেয়েটির লাশ পাওয়া গিয়েছে তার নাম হচ্ছে মারিয়া। তো পরের দিনে উইলি এই কথাটা জিয়াকে জানায় আর বলে যে কোনো একটা পে ফোন বুথ থেকে কল করে এই খবরটা বলা হয়েছে। আর তখনই উইলির কাছে ইনফরমেশন আসে যে ওই পে ফোন বুথে বোম টাইপের কোনো একটা কিছু রাখা হয়েছে, মানে যেখান থেকে কল করা হয়েছিল। তো তখনই বোম রেস্কিউ টিমকে ডাকা হয়, কিন্তু ওই ফোন বুথ থেকে যখন এই লাল বক্সটা উদ্ধার করা হয় তখন দেখা যায় এটা কোনো বম নয়, বরং এটার ভেতরে সেখানে কিছু ছবি রয়েছে এবং হাত করা রয়েছে। আর এই বক্সটা যখন স্ক্যান করা হয় তখন এটার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্টটা পাওয়া যায় সেটা সাইমনের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে, আর সে একজন থাইল্যান্ডের ওয়ার্কার যে বৈধভাবে এই দেশে কাজ করছে। বাট সাইমন বেশ কিছুদিন আগে থেকে নিখোঁজ রয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ যেভাবে হোক একটা ক্লু খুঁজে পেল। আর অন্যদিকে মারিয়ার ছোট বোন সাইপিনের নকল পেপার বানানোর জন্য যাতে এই দেশে কাজ করতে পারে, শ্যান করে কি ওকে একটা এজেন্টের কাছে নিয়ে যায়, আর এই এজেন্টের নাম হচ্ছে ফোগো। তো সে করে কি সাইপিনের অনেক সুন্দর করে ছবি তোলে, আর ফোগোর কাজই হচ্ছে এদেশে যত বেআইনি লোক আসবে সকল বেআইনি ইমিগ্রেন্টসদের নকল পেপার পাসপোর্ট মোটামুটি এখানে চালার মতো একটা সিস্টেম করে দিয়ে কোম্পানির চাকরির সিস্টেম করিয়ে দেবে। আর এখানে আমি একটা কথা বলছি, এই সিনেমাটার গল্প বোঝা খুবই ডিফিকাল্ট, বাট বাস্তবসম্মত একটা কাহিনী, তোমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এর সাথে তোমাদের চোখ ইউজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের ভিডিও দেখতে হবে, প্লাস একটু ব্রেন ইউজ করতে হবে গল্পটা বোঝার জন্য। তো যাই হোক, সেই লাল বক্স থেকে পাওয়া কিছু কাগজ আর ছবি থেকে জানা যায় যে ডেড বয়টা সত্যি মারিয়ার ছিল এবং সে এই দেশে বেআইনি একজন ইমিগ্রেন্ট থাইল্যান্ডের ওয়ার্কার ছিল এবং সে গত 6 বছর ধরেই তাইওয়ানে রয়েছে। আর তারা এরপরে মারিয়ার সাথে সাইপিনের একটা ছবি দেখতে পায়, আর সাইপিন তো সবে মাত্র তাইওয়ানে ল্যান্ড করেছে। তো জিয়া এইসব ছবি একত্রে করে কিছু লিঙ্ক খুঁজে বের করার চেষ্টা করে এবং জিয়ার থিওরি অনুযায়ী মারিয়ার বডি যে নদীর পাড়ে রেখেছে বা সে কিলারেও যদি হয়, সে ইচ্ছে করে বডি দাফন না নিয়ে রিস্ক নিয়ে নদীর কিনারে ফেলে গিয়েছে, কারণ সেও চাচ্ছিল এই ঘটনাটা যেন ডিসক্লোজ না হোক এবং পুলিশ এটা নিয়ে তদন্ত করুক। কারণ মারিয়ার যেহেতু কোনো রেকর্ড নেই, মারিয়াকে যদি পুঁতে ফেলা হতো ওর কোনো
কোনো খোঁজই পাওয়া যেত না। তো এখানে অবশ্যই একটা ঘাপলা রয়েছে। আর যেহেতু ওই লাল বাক্সে সাইমনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, তো এর মানে যে সে নিজেই চায় যে মারিয়ার মার্ডার কে করেছে এটা পুলিশরা খুঁজে বের করুক। তো জিয়া এর মানে হিসেবে ধরে এর মানে সাইমন এই মার্ডারটা করেনি, বরং সেই মার্ডার সম্পর্কে অনেক কিছু জানে এবং সে চায় যে এই মার্ডারার বা কে খুনি রয়েছে সে ধরা পড়ুক। তো এর জন্য জিয়ার স্যান্ডি করে কি সাইমনকে খোঁজার সিদ্ধান্ত নেয়। আর ওইদিকে আমরা দেখি শ্যানন আর সাইপিন বাড়িতে একাই ছিল, আর তখনই ওর ফোনে আয়োনি নামে একজনের কল আসে। আর সে সাইপিনকে অদ্ভুত আওয়াজ করে বলে যে আমি মারিয়ার বান্ধবী। আর মারিয়া অনেক একটা ঝামেলায় পড়েছে। আর মারিয়া এখানে আরো বলে যে সামনে তো তোমার জন্মদিন, তোমার জন্মদিনের একদিন আগে আমি তোমাকে পিক আপ করতে একটা ট্যাক্সি পাঠাবো, সেই ট্যাক্সিতে করে তুমি চলে এসো, আর সেই ট্যাক্সিতে করে আমি তোমাকে তোমার বোনের কাছে নিয়ে যাব। তবে আয়োনি এখানে সাইপিনকে বলে শ্যাননের কাছ থেকে কিন্তু সাবধানে থাকো, ও কিন্তু মানুষ হিসেবে খুব একটা ভালো নয়। তো এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে যে আয়োনি নামের একজন কল দিয়েছিল অদ্ভুত ভাবে আওয়াজ করে, মারিয়ার বোনকেই বলেছে আমি মারিয়ার বান্ধবী, মারিয়া ঝামেলায় পড়েছে, তোমার জন্মদিন আমি তোমাকে পিক আপ করার জন্য ট্যাক্সি পাঠাবো। কিন্তু সাইপিনের জন্মদিন কবে এটা আয়োনি জানবে কিভাবে? এবং আবার সে সাইপিনকে বলেছে মানুষ দুলাভাই শ্যাননকে কিছু বলো না, ওর কাছ থেকে সাবধানে থেকো। তো বুঝতেই পারছো এখানে একটা ঘাপলা রয়েছে। তো এইভাবেই কিছুদিন পার হয়ে যায়, সাইপিনও কোনো কাজ খুঁজে পায়নি এতদিন, আবার এর সাথে মারিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এর ফলে সাইপিন শ্যাননের উপর রাগ করে, বাট শ্যানন তখন বলে দেখো ইলিগাল ভাবে তাই অনেক কাজ খুঁজে পাওয়া এত সহজ নয়। আর অন্যদিকে মারিয়ার ফোন রেকর্ড চেক করে জিয়া জানতে পারে যে মারিয়ার মৃত্যুর পরেও তার ফোন থেকে কাউকে কল করা হয়েছে, আর যে মেয়েকে কল করা হয়েছে তার নাম হচ্ছে আয়োনি। আর সেই আয়োনি অনেকদিন ধরে মিসিং রয়েছে, আর ওই আয়োনি কিন্তু একটু আগে সাইফিনকে কল দিয়েছে। এরপর জিয়া করে কি আয়োনির ফোন রেকর্ড চেক করে, আর সেখানে সে দেখতে পায় সে লাস্ট কল করেছে সাইফিনকে, মানে অমুক নাম্বারে। এটা আমরা জানি যে এটা সাইফিন বা মারিয়ার ছোট বোন, বাট পুলিশরা তোরা যায় না। তো এরপর মারিয়া, সাইমন আর আয়োনি ওদের তিনজনের নাম্বারে যখন চেক করা যায় তখন জানা যায় ওদের তিনজনে আরেকটা সেম নাম্বারের সাথে পরিচিত, ওই নাম্বারে প্রায় ওরা কল করে বা করতো আগে, আর সেই নাম্বারটা হচ্ছে শ্যাননের। তো এরপর জিয়া আর স্যান্ডি করে কি শ্যানর শপে যায় এবং শ্যাননকে মারিয়ার ছবি দেখানো হলে সে প্রথমে মারিয়াকে চিনতে অস্বীকার করে, কারণ মারিয়া তো বুঝতেই পারছো ইলিগাল ওয়ার্কার। আর তাছাড়া আমাদের নায়িকা জিয়া তদন্ত করে জানতে পেরেছে শ্যানন মূলত এখানে ইলিগাল থাই ইমিগ্রেন্টসদের পেপার বানানোর সাহায্য করে। তো এই জন্য জিয়া বলে আমি জানি না তুমি কিভাবে না করছো, তবে আমরা এই মেয়েটির ডেড বডি পেয়েছি, তুমি কি একটু মর্গে গিয়ে আইডেন্টিফাই করবে তাকে তুমি চেনো কিনা? তো এই কথা শুনে শ্যানন তো পুরো শকড হয়ে যায়। আর এরপর যখন শ্যানন মর্গে আসে ও তো ডেড বডি দেখে পুরো শক, যে এই বডিটা তো মারিয়ারই। তো এরপর শ্যানন পুরো শোকে পাথর হয়ে পড়ে। আর শ্যাননের এই ইমোশন আসল কিনা এটা বোঝার জন্য জিয়া করিকে একটা পুলিশকে মারিয়ার খুনি সাজিয়ে শ্যাননের সামনে পাঠায়। তো এই পুলিশ তখন গুন্ডা সেজে শ্যাননের সামনে সে মারিয়ার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। তো এর ফলে শ্যানন রেগে যায় এবং ওই লোকটির উপর হাত তোলে। তো এই ঘটনায় জিয়া কনফার্ম হয়ে যায় যে শ্যাননের ইমোশনাল ইনভলভ ছিল মারিয়ার সাথে, আর এই কেসটার মেইন থিম হচ্ছে ভালোবাসা। তো এরপর শ্যাননকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় শ্যানন জিয়াকে বলে মারিয়া আমাকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু ওই সময় আমি ওকে বিয়ে করার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, আমি মারিয়াকে কিছুদিন ওয়েট করতে বলেছিলাম। আর 25 ডিসেম্বর মারিয়া আমাকে লাস্ট কল করে এবং আমার সাথে ব্রেকআপ করেছিল, আর ওটাই আমাদের শেষ কথা হয়েছিল। আর তার পরের দিন থেকে মারিয়া নিখোঁজ। তো যাই হোক মারিয়ার মৃত্যুতে শ্যানন পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে। আর এরপর স্যান্ডি জানায় যে মারিয়ার মৃত্যুর পর মারিয়ার ফোন থেকে আয়োনিকে কল করা হয়েছিল। তো এই কথা শুনে শ্যানন আরো একবার শকড হয়ে যায় যে আয়োনি তো এখন নিখোঁজ রয়েছে। আর তারপর স্যান্ডি আরো বলে যে আয়োনির ফোন থেকে আবার সাইপিনকে কল করা হয়েছে। তো শ্যানন পুরো বুঝে যায় যে সাইপিন মানুষ শালের জীবন এখন আশঙ্কায় রয়েছে। আর এরপর যখন সাইমনের কথা জিজ্ঞেস করা হয় শ্যানন বলে যে আমি ওকে চিনি না। তো যাই হোক এরপর শ্যানন বাড়িতে ফিরে আসে এবং সাইপিনকে ওর বন্ধু ড্যানির বাড়িতে শিফট করাতে চায়, কিন্তু সাইপিন যেতে রাজি হয় না, কারণ এখানে এই দেশে তো ওর কাউকে চেয়ে না, হাজার হলো এটা ওর বোনের বয়ফ্রেন্ড ছিল, এটাই একমাত্র নির্ভরযোগ্য জায়গা। কিন্তু তারপরেও শ্যানন করে ওর হাতে টাকা দেয় এবং বলে দেখো পুলিশ এবং কিলার দুজনই তোমাকে এখন খুঁজবে। কিন্তু এই কথায় সাইপিন এত রেগে যায় যে ও যাওয়ার সময় করে কি ড্যানের গাড়িতে অনেক জোর একটা বাড়ি দেয়। তো এর ফলে ড্যানের গাড়িটা মানে শ্যাননের যে বন্ধু ট্যাক্সি ড্রাইভার তার গাড়িতে একটা ক্র্যাক এসে যায়। কিন্তু জিয়াও তো শ্যাননের উপর নজর রাখছিল, আর সে করে কি শ্যাননের গাড়ির পিছু নেয়। তো শ্যানন করে কি তার গাড়ি নিয়ে একটা নীরব এলাকাতে একটা ফ্যাক্টরিতে যায়, আর ওখানে সাইমন লুকিয়েছিল, মানে শ্যানন সাইমনকে চিনতো। তো যাই হোক শ্যানন সেখানে যায়, সাইমন খুব ভয় পেয়েছিল। তো সাইমন তখন শ্যাননের সামনে হাত জোর করে বলে বিশ্বাস করো আমি মারিয়াকে খুন করিনি, আমি ওকে ভালোবাসতাম, আমি শুধু ওর ডেড বডিটা নদীর কিনারে ফেলে এসেছিলাম। আর ওদিকে গাড়িতে অপেক্ষা করছিল জিয়া আর স্যান্ডি। তো জিয়া তখন সে বন্দুক নিয়ে ভেতরে যায়, কিন্তু তখনই সাইমন করে কি পেছনের গেট দিয়ে পালিয়ে যায়। তো শ্যানন ওর পিছু নেয়, কিন্তু একটু পরে শ্যানন সাইমনকে ধরে ফেলে। জিয়াও সেখানে পৌঁছে যায়, আর চারজনের হাতাহাতির মধ্যে সাইমন জিয়ার কাছ থেকে বন্দুকটা পেয়ে যায় এবং সে জিয়াকে বলে আমি মারিয়াকে খুন করিনি, আমি ওকে ভালোবাসতাম, ও খুন হওয়ার পরে আমি জাস্ট ওর ডেড বডিটা নদীতে ফেলে এসেছি এবং আমি চাই ওর খুনি ধরা পড়ুক, আমি খুন করিনি। আর এই কথা বলেই ও করে কি বন্দুকটা নিজের দিকে তাক করে ট্রিগার প্রেস করে দেয়, আর সেখানে সাইমনের মৃত্যু হয়ে যায়। তো সাইমনের মৃত্যুতে জিয়ার যে বস উইলি সে জিয়ার উপর খুব রাগ করে এবং উইলি বলে কিলার পর্যন্ত পৌঁছাতে সাইমন অনেক বড় একটা প্রমাণ ছিল। তো জিয়া তখন উইলিকে প্রমিস করে 1 সপ্তাহের মধ্যে আমি এই কেসটা সলভ করব। তো এরপর জিয়া করে কি শ্যাননের হাতের হাত করা খুলতে খুলতে বলে দেখো তোমাকে আমরা আর সন্দেহ করছি না, তুমি যদি আমাদের সাহায্য না করতে চাও তাহলে তুমি মারা যেতে পারো, তবে আমরা বুঝতে পেরেছি তুমি সাইমনকে চিনতে তারপরে আমাদেরকে না করেছিলে, কিন্তু সাইমনকে দিয়ে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারতাম, তুমি যদি আমাদের আগে থেকে হেল্প করতে মারিয়ার খুনি
পুলিশটিকে আমরা ধরতে পারতাম। কিন্তু শ্যানন তখন বলে সাইমন মারিয়াকে খুন করেনি। সাইমনের চেহারায় ভয় দেখে আমি বুঝতে পেরেছি যে এটা অনেক বড় সিরিয়াস একটা কিছু, এটার পিছনে অনেক বড় একটা কিছু রয়েছে। তো জিয়া তখন শ্যাননকে বলে দেখো তুমি কি জানো আমি যখন সুইসাইড করতে গিয়েছিলাম তখন মারিয়ার আত্মা এসে আমাকে বাঁচিয়েছে এবং ওর লাশ পর্যন্ত মারিয়ার আত্মা আমাকে ইশারা দিয়ে নিয়ে গিয়েছে। তো মারিয়া হয়তো নিজেও চায় আমরা ওর খুনিকে খুঁজে বের করে শাস্তি দিই, আর তুমি যেহেতু ওকে ভালোবাসো তোমার তো উচিত আমাদের সাহায্য করা। তো এরপর পুলিশ ওকে ছেড়ে দেয় শ্যাননকে, মানে সিস্টেমে ছেড়ে দিল আর কি। শ্যাননকে ইউজ করবে কিন্তু ওকে ছেড়ে দিয়েছে, মানে এমন ভাবে ছেড়ে দিয়েছে পুলিশকেও নিজে কল করে বলবে আমি হেল্প করবো। তো তাই হয়, রাতে শ্যানন কল করে জিয়াকে একটা জায়গায় আসতে বলে। তো ওখানে শ্যানন দাফন করে একটা মেয়ের ডেড বডি বাইরে বের করে নিয়ে আসে। তো শ্যানন তখন জিয়াকে বলে এই ডেড বডিটা আয়ুনির, যাকে তুমি খুঁজছো, যাকে মারিয়ার মোবাইল থেকে কল দেওয়া হয়েছিল আর তারপরে মারা গিয়েছে। তো এরপর শ্যানন সোজা জিয়াকে বলে দেখো আমি যার আন্ডারে কাজ করি সেই বস মেকং আমাকে ডেকেছিল এবং মেকং হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় এমপ্লয়ার এবং তার কাজই হচ্ছে ইলিগাল যত ইমিগ্রেন্ট রয়েছে তাদেরকে কাজ দেওয়া। কিন্তু কেউ আয়ুনিকে মার্ডার করে তার ডেড বডি আমার বসের কাছে আমার বসের কোম্পানিতে পাঠিয়ে দিয়েছিল এবং চিঠিতে লিখে দিয়েছিল যে আর কোনো যদি ইমিগ্রেন্টদের নিস তাহলে এইরকমই পরিণতি হবে। আর এটাই প্রথম ছিল না, এর আগেও আরো 2-4 জনকে মেরে আমার ওই বসের কাছে বডি পাঠানো হতো আর আমাদের দায়িত্ব থাকতো সেই বডিগুলো দাফন করার, কারণ এইসব মেয়েদের কোনো রেজিস্ট্রেশন ছিল না, ওদের কি হলো না হলো এটা নিয়ে কোনো পুলিশ জানতেও পারবে না। আর এই আয়নির ডেড বডি দাফন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল। আর গতকাল আমি সাইমনের কাছ থেকে জানতে পারি যে মারিয়াকেও ঠিক একইভাবে মার্ডার করে তার ডেড বডিও মেকং এর কাছে পাঠানো হয়েছিল আর সাইমনের উপর দায়িত্ব পড়েছিল মারিয়ার ডেড বডি গুম করে ফেলার জন্য। কিন্তু ইচ্ছা করে ওই ডেড বডিটাকে মাটির নিচে না পুঁতে নদীর কিনারে ফেলে এসেছিল এবং সাইমনই পুলিশকে ইনফর্ম করেছে। তো সাইমন তো অবশ্যই খুন করেনি এবং সাইমন নিজেই চায় এই খুনির সুরাহা হোক এবং এই খুনি এই তাইওয়ান শহরে লুকিয়ে রয়েছে এবং সে শুধুমাত্র টার্গেট করে ওই ইলিগাল ইমিগ্রেন্ট মেয়েদেরকে মারছে এবং তারপর তাদের লাশ যে ওদেরকে চাকরি দিয়েছে সেই বসের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এই ঘটনা জানার পরে জিয়ার শ্যানন করে কি আয়নের ডেড বডিটা কোনো রকমে শ্যাননের দোকানে নিয়ে যায় আর তারপর জিয়ার ডেড বডিটা চেক করে বুঝতে পারে আয়নেরই ঠিক একইভাবে হার্ট কেটে ফেলা হয়েছে এবং এর সাথে যে আঙুলে তোমার রিং পরে সেই ফিঙ্গারটা কেটে ফেলা হয়েছে। আর তখনই জিয়া করে কি স্যান্ডিকে কল করে এবং বলে আয়নের কল লিস্ট চেক করো। তো স্যান্ডি তখন জানায় মারিয়ার মৃত্যুর পরে মারিয়ার ফোন থেকে আয়নিকে কল করা হয়েছিল আর এখন আয়নের মৃত্যুর পরে তার ফোন থেকে সাইপিনকে কল করা হয়েছে। সাইপিন মানে মনে করো শ্যাননের শালিয়ার। তো জিয়া তখন বুঝে যায় সাইপিনের সামনে এখন বিপদ রয়েছে আর জিয়া জানতে পারে মারিয়ার মৃত্যু হয়েছিল 26 ডিসেম্বর যেদিন ওর বার্থডে ছিল আর আয়নের মৃত্যু হয়েছে 31 ডিসেম্বরে আর ওই দিন আয়নের বার্থডে ছিল। আর জিয়া তখন বলে তার মানে কিলার ওই মেয়েগুলোকে তাদের বার্থডের দিনই মার্ডার করে। তো সাইপিনের জন্মদিন কবে? সাইপিনের কাগজ দেখে ওরা জানতে পারে 6 জানুয়ারি সাইপিনের জন্মদিন। তো এর মানে আজকে হচ্ছে 5 জানুয়ারি, কালকেই সাইপিনকে মেরে ফেলা হবে। তার মানে একদিন বা 24 ঘন্টা সময় রয়েছে সাইপিনকে বাঁচানোর। তো জিয়া তখন বলে দেখো যেহেতু কিলার খালি ইমিগ্রেন্ট মেয়েদেরকেই মার্ডার করছে, সে প্রথমে থাইল্যান্ডের মেয়ে মারিয়াকে, এরপর ইন্দোনেশিয়ান মেয়ে আয়নিকে, কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না, কিলার মার্ডার করার পরে ওই ডেড বডি গুলোকে কেন ওই মেয়েগুলোকে যারা চাকরি দিয়েছে তাদের কাছেই পাঠাচ্ছে? ওই কিলার এত রিস্ক কেন নিচ্ছে? কিলার তো চাইলে নিজে এগুলো গুম করে ফেলতে পারে। শ্যানন বলে এটার উত্তর আমি জানি না। তো এরপর শ্যানন করে কি জিয়াকে নিয়ে ড্যানির বাড়িতে যায়, কারণ আমরা জানি ড্যানির বাড়িতেই তো সাইপিনকে লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেখানে গিয়ে সাইপিনকে কেউই খুঁজে পায় না, না সাইপিন ছিল না ড্যানি ছিল। আর অন্যদিকে পুলিশ সিসিটিভি দেখে জানতে পারে সাইপিন একটা ট্যাক্সিতে করে কোথাও চলে গিয়েছে। আর এরপর আমরা সাইপিনকে দেখতে পাই যাকে একটা জায়গায় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে এবং তার মুখও বাঁধা রয়েছে। আর এইদিকে আমরা দেখি স্যান্ডি জিয়াকে সেই সিসিটিভি ফুটেজ দেখায় যেখানে দেখা যায় সাইপিন একটা ট্যাক্সিতে উঠে কোথাও চলে গেল। তো শ্যাননের কাছ থেকে তখন জিয়া জানতে পারে ওটা তো ড্যানির ট্যাক্সি, আমার বন্ধুর ট্যাক্সি। তো এরপর শ্যান করে কি ড্যানিকে কল করে এবং বলে এখানে আয়, থানায় আয়। তো এরপর রাতে যখন ড্যানি আসে তখন স্যান্ডি তাকে অ্যারেস্ট করে। তো ড্যানি বলে আমি তো সাইপিনকে নিয়ে কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। তো এরপর তারা আবারও করে কি ভালো করে সিসিটিভি ফুটেজটা চেক করে এবং তারা এরপর খেয়াল করে দেখে এটা তো ড্যানির ট্যাক্সি নয়, কারণ ড্যানির ট্যাক্সিতে সাইপিন রাগ করে একটা বাড়ি দিয়েছিল আর এই কারণে ওই ট্যাক্সিতে একটা ভাঙা দাগ হয়েছিল, বাট এই ট্যাক্সিতে সেটা নেই। তার মানে কিলার ড্যানির ট্যাক্সির মতো একটা ডুপ্লিকেট ট্যাক্সি বানিয়ে এই কাজগুলো করছে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে সাইপিনকে কিন্তু বলেছিল আয়নের ফোন থেকে কল করে ভিন্ন একটা কণ্ঠে যে আমি তোমাকে ট্যাক্সি পাঠাবো, একদিন তুমি চলে এসো, তোমার বোনের সাথে দেখা হবে। আর এটা দেখে ড্যানিও বুঝতে পারে তাহলে কেন মাঝে মাঝে পুলিশের ফাইন আমার কাছে আসে, চালান কেন আসে। খুদে আমি শ্যাননকে সন্দেহ করতাম, এই কেসও নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো যাই হোক এরপর জিয়া করে কি ট্রাফিক পুলিশের ডাটাবেস চেক করে এবং ড্যানির গাড়ির কে কি কেস খেয়েছে, কোন জায়গার জন্য কেস খেয়েছে সকল ইনফরমেশন চেক করে। আর তখন তারা জানতে পারে এই ট্যাক্সি কয়েকবার নো এন্ট্রি দেওয়া একটা জায়গায় যায়। তো এরপর জিয়া, শ্যানন আর সেন্ডি সেই জায়গায় গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা ওই ট্যাক্সিটা পার্ক করা অবস্থায় দেখতে পায় এবং ভালো করে যখন তারা খেয়াল করে তারা দেখে যে এটাই ড্যানির ট্যাক্সির ডুপ্লিকেট নাম্বার করা ট্যাক্সি। আর এরপর যখন টর্জেলের ভেতরে দেখে কি রয়েছে তখন ওরা ড্যানির ডুপ্লিকেট লাইসেন্সও দেখতে পায়, বাট এর মধ্যে ড্যানির ছবি নয়, ছবি দেওয়া রয়েছে হচ্ছে ফোগো, মানে যে এইসব নকল কাগজপত্র তৈরি করতে এক্সপার্ট এবং যে যত মেয়ে রয়েছে বা যত ইলিগাল ইমিগ্রেন্ট রয়েছে সবাইকে হেল্প করে নকল কাগজপত্র করতে এবং সবাইকে চাকরিও পাইয়ে দেয়। তো ফোগোর ছবি কেন থাকবে এই লাইসেন্সে, এটার উত্তর আমরা একটু পরেই পেয়ে যাবো। তো যাই হোক এরপর আমাদের সেই অচেনা জায়গা দেখানো হয়, সাইপিনকে বেঁধে রাখা হয়েছে এবং আমরা দেখি সেখানে কিলার একটা কেক হাতে করে সাইপিনের সামনে আসে, কারণ সাইপিনের বার্থডে। এবং আমরা এখানে দেখতে পাই অফকোর্স এই কিলার ফোগো।
করবো। এবং এখানে সাইফিনও ফোগোর প্ল্যানিং বুঝতে পেরেছে যে ওকে মেরে ফেলবে, তো এর জন্য সে ফোগোকে অনুরোধ করে প্লিজ আমাকে মেরো না। এবং সাইফিন বলে এর জন্য আমাকে যা করতে হবে আমি করবো, প্লিজ আমাকে মেরো না। তো ফোগো তখন সাইফিনকে জিজ্ঞাসা করে তুমি কি আমার স্ত্রী হয়ে বাকি জীবন আমার সাথে কাটাতে পারবে? সাইফিন বলে হ্যাঁ পারবো। তো ফোগো তখন বলে দেখো এই উত্তর তো আমি এর আগে যে কয়টা মেয়েকে মেরেছি সবার কাছ থেকেই শুনেছি, কিন্তু আমি অনেক ভুগেছিও। তোমরা মেয়েরা পৃথিবীর সবচেয়ে বড় অভিনেত্রী, তোমরা মেয়েরা নিজেদের সুবিধার জন্য ইচ্ছা মতো মিথ্যা বলে দাও, তোমরা অন্যের ইমোশনের কোনো পরোয়া করো না। আর আমি জানি তোমাকে যদি আমি এখন বাঁচিয়ে দিই তুমি যখনই সুযোগ পাবে তখনই পালাবে, আর এখনো তুমি এটাই ভাবছো তাই না? আর এই কারণেই তোমাদের মতো মেয়েদের জন্য আমি বার্থডে সেলিব্রেশন অ্যারেঞ্জ করেছি, আর যেদিন তোমাদের বার্থডে হবে সেদিনই তোমার মৃত্যুদিনও হবে। তো এই কথা বলে ফোগো করে কি ওই বার্থডে ক্যান্ডেল দিয়ে কার্বন শীটটা জ্বালিয়ে দেয়, মানে যে কার্বন দিয়ে এই ঘরে কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে যাবে এবং সাইফিনের মৃত্যু হবে। তো এই কার্বন ডাইঅক্সাইডের কারণে সাইফিনের আস্তে আস্তে শ্বাসকষ্ট হতে শুরু করে। আর অন্যদিকে জিয়া আর শ্যানন অপেক্ষা করছিল যে এই ট্যাক্সির কাছে কি আসে, কারণ ওদের কাছে সাইফিনকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। আর তখনই সেখানে গাড়ি নিয়ে ফোগো আসে। তো ফোগোর উপর তো এমনি সন্দেহ ছিল লাইসেন্সে ফোগোর ছবি পাওয়া গিয়েছে, কিন্তু ফোগো ওদেরকে দেখে করে কি গাড়ি নিয়ে পালাতে থাকে। আর তখন সন্দেহ বিশ্বাসে পরিণত হয়, আর ফোগোর অসাবধানতার কারণে অন্য একটা গাড়ির সাথে সে ধাক্কাও খায়। আর এই কারণে করে কি গাড়ি থেকে বের হয়ে হাতে একটা চাকু নিয়ে পালাতে শুরু করে, বাট শ্যারন ওকে ধরে ফেলে। কিন্তু ফোগো করে কি শ্যারনকে চাকু দিয়ে ঘায়াল করে আবারও পালায়। আর তখন স্যান্ডি ওকে ধরে ফেলে, কিন্তু তখনই জিয়া আর শ্যারন এসে ফোগোর উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওকে অ্যারেস্ট করে নেয়। কিন্তু এই হাতাহাতিতে স্যান্ডির অনেক বেশি ছুরি লাগে এবং স্যান্ডিকে ইমার্জেন্সি হসপিটালে নেওয়া হয় এবং হসপিটালে নিয়ে যায় হচ্ছে শ্যানন। আর এদিকে ফোগো কিছু বলতেই রাজি ছিল না যে সে সাইফিনকে কোথায় রেখেছে, মরতে রেডি রয়েছে কিন্তু বলবে না। তো এই জন্য জিয়া করে কি ফোগোকে ওর ফটো স্টুডিওতে নিয়ে আসে। আর তারপর শ্যারনও ফিরে আসে। শ্যারন করে কি স্টুডিওর ওপরের ঘরে যায়। তো ওখানে শ্যারন ফোগোর একটা স্পেশাল রুম দেখতে পায়, যেখানে গিয়ে শ্যারন দেখতে পায় ফোগো এই পর্যন্ত যতগুলো মেয়ের মার্ডার করেছে সবগুলো মেয়ের সাথে নিজের ছবি এডিট করে ফ্রেম বানিয়ে রেখেছে। আর এতগুলো মেয়ের ছবি দেখে সে বুঝতে পারে যে ফোগো এই পর্যন্ত প্রায় 20টার উপরের মেয়েকে মার্ডার করেছে। আর ওখানে শ্যারন মারিয়ার ছবিও দেখতে পায়। আর এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, কান্নাকাটি করতে থাকে। বাট এরপর যখন ওয়ার্ড্রোব খুলে তখনও দেখতে পায় যে ওখানে প্রত্যেকটা মেয়ের কেটে রাখা আঙুল এবং হার্ট প্রিজার্ভ করে রাখা হয়েছে এবং কার কোন হার্ট এটার নামও রয়েছে। আর তখনই জিয়া করে কি ফোগোকে নিয়ে রুমে আসে। আর এই দৃশ্য দেখে জিয়া পুরো শকড হয়ে যায়। আর ফোগোর কাছ থেকে তারা জানতে পারে যে ফোগো এ পর্যন্ত মাত্র 31টা মার্ডার করেছে। আর তখন অতিরিক্ত রাগে শ্যারন করে কি ফোগোকে মারতে শুরু করে। ফোগোকে গলা টিপে যখন প্রায় মেরেই ফেলবে তখন জিয়া আর কোনো উপায় না দেখে শ্যারনের পায়ে গুলি করে ওকে থামায়। আর তারপরে জিয়া করে কি ফোগোকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয় যেখানে ফোগো এইসব মার্ডার করতো। আর রাস্তায় যাওয়ার পথে জিয়া অনেক সুন্দর করে জিজ্ঞাসা করে ফোগোকে তোমার সাথে কি এমন হয়েছিল যে তুমি বেছে বেছে খালি এই অবৈধ ইমিগ্রেন্ট মেয়েদেরই মার্ডার করেছো, আবার ওদের ডেড বডি যে ওদেরকে চাকরি দিয়েছে সেই বসের কাছেই পাঠিয়ে দিয়েছো। তো এরপর ফোগো বলতে শুরু করে 2 বছর আগে আমি একটা ইন্দোনেশিয়ান মুসলিম মেয়ে আনিশাকে ভালোবেসেছিলাম। আর ও লিগাল ইমিগ্রেন্ট ছিল। আর ও আসার পরে ওর নিজের সুবিধার জন্য আমাকে অনেক ভালোবাসা দেখিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। আর ওর জন্য আমি ওয়েডিং রিংও বানিয়েছিলাম, কিন্তু ওকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আর এই কারণে ওর পাসপোর্ট আমি লুকিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, ফিজিক্যাল হয়েছে, এত কিছু হয়েছে। আর এরপর যখন আমার জন্মদিন আসে ওই দিন আনিশা করে অনেক চালাকি করে আমাকে বেহুশ করে দেয় আর নিজের পাসপোর্ট এবং আমার সমস্ত টাকা পয়সা চুরি করে ইন্দোনেশিয়াতে পালিয়ে যায়। আর আমার ওয়েডিং রিংটা সেখানেই ফেলে যায়। তো আনিসা আমার ভালোবাসাকে ধোকা দিয়েছে। আর তারপর থেকে আমি এইসব স্বার্থপর ইমিগ্রেন্ট মেয়েদেরকে মার্ডার করে আমার সাথে হওয়া ধোকার বদলা নিচ্ছি এবং আমি সকল মেয়েদেরকে তাদের বার্থডের দিনই মারতাম এবং তাদের রিং ফিঙ্গার কেটে নিতাম, এর সাথে তাদের ওই নষ্ট হার্টটাও বের করে নিয়ে আসতাম। আর তারপর তাদের ডেড বডি তাদের বসদের কাছে পাঠিয়ে দিতাম। আর এটা ছিল এক ধরনের হুমকি, তারা যেন এরকম আর ইলিগাল মেয়েদেরকে এখানে কাজে না রেখে। তো এটা বলতে বলতে ফোগোর নজর পড়ে জিয়ার গাড়ির উপরে যে রক্তের দাগ রয়েছে সেই রক্তের দাগ আর বুলেটের উপর। আর তখন ও জিজ্ঞাসা করে আর জানতে পারে যে জিয়ার বয়ফ্রেন্ড এই গাড়িতে সুইসাইড করেছে। তো ফোগো তখন জিয়াকে বলে তাহলে দেখেছো তোমার ভালোবাসাও কিন্তু তোমাকে ধোকা দিয়েছে। তো যাই হোক এরপর তারা সেই ফ্যাক্টরিতে চলে আসে যেখানে সাইফিনকে বেঁধে রাখা হয়েছে। কিন্তু যখনই ফোগো পাসওয়ার্ড দিয়ে দরজা খোলে তখন ও দ্রুত ভেতরে গিয়ে দরজা লক করে দেওয়ার চেষ্টা করে, মানে ও তো মরবেই, সাইফিনকে মেরে মরবে। কিন্তু জিয়া তখন তার হাত দিয়ে অনেক আটকানোর চেষ্টা করে এবং ফোগোর উপর বুলেট চালিয়ে তারপর মনে করো যে দরজাটা খোলায়, কিন্তু ফোগো ভিতরে গিয়ে পালায়। আর জিয়ার পর ভেতরে এসে ফোগোকে খুঁজতে থাকে। আর ফোগো তখন করে কি একটা আইস ব্রেকার সাইফিনের গলায় রেখে জিয়াকে বলে বন্দুক ফেলে দাও, তা না হলে সাইফিনকে মেরে ফেলবো। তো এরপর জিয়া যখন বন্দুক নিচে রেখে দেয় তখন ফোগো করে কি সাইফিনকে নিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু জিয়া তখন ওর উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ফোগো যেহেতু একটা পুরুষ মানুষ হলে শক্তি বেশি, ও করে কি হাত করা দিয়ে জিয়ার গলায় পেঁচিয়ে ধরে। কিন্তু তখন জিয়া কোনো রকমে তার পাশে থাকা বন্দুক হাতে তুলে ফোগোকে গুলি করে। কিন্তু মারা যাওয়ার আগে ফোগো বলে দেখো আমি তো মারা যাচ্ছি, আমার এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি মরার আগে এই দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছি আর পাসওয়ার্ড ছাড়া এই দরজা খুলতে পারবে না, তো তোমরা দুজনেই মারা পড়বে। আর তারপর ফোগো মারা যায়। তো যাই হোক এরপর জিয়া করে কি বুলেট চালিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। তখন জিয়া করে কি নাথানের একটা কথা মনে করে। নাথান তাকে সবসময় বলতো জীবনে কখনই আমার মতো হার মেনো না। তো এই কথা মনে করে জিয়া করে কি সেখানে পড়ে থাকা একটা গ্যাস সিলিন্ডার দিয়ে দরজার বুলেট প্রুফ গ্লাসটা ভেঙে ফেলে। আর এরপর বেহুশ হয়ে থাকা সাইফিনকে উঠিয়ে দরজার কাছে নিয়ে আসে যাতে অক্সিজেন পায়। এর ফলে সাইফিন বেঁচে যায় এবং এরপর পুলিশকে যখন কল করে ওদের দুজনকে বাঁচিয়ে নেওয়া আসা হয়। তো এরপর 1 সপ্তাহ কেটে যায়। আমরা দেখি জিয়া তার ওই গাড়িটিকে একটা জাঙ্ক ইয়ার্ডে
দিয়ে দেয়, মানে ওর গাড়িটা এখন ধ্বংস করে ফেলা হবে। কিন্তু তার আগে গাড়ির সিটের উপর নাথানের ওয়েডিং রিংটা রেখে দেয়, কারণ সে নাথানকে প্রমিস করেছিল সে নতুন আশার আলো নিয়ে বাঁচবে। আর অন্যদিকে শায়ন হসপিটালে গিয়ে মারিয়ার শেষ চিহ্ন, সে আঙুল আর হার্টের যে শেষকৃত্য অনুষ্ঠান ছাই, সেটা সাইপিনের কাছে দেয়। আর এদিকে স্যান্ডিও সুস্থ হয়ে গিয়েছে, ছোট পুলিশ, এবং সে জিয়াকে তার আদর্শ মনে করে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটা বোঝানো কমপ্লিকেটেড ছিল হয়তো, কারণ অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো নাম, কিন্তু আমাদের এডিটররা যদি প্রত্যেকটা ক্যারেক্টার চিনে সঠিক জায়গায় সঠিক ভিডিও দেখাতে পারে, তাহলে একটা ভিডিও বুঝতে অনেক বেশি সহজ হবে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, বাট তার আগে তোমরা অবশ্যই বলবে যে এত কমপ্লেক্স একটা কাহিনী, মানে কাহিনীটা মোটামুটি কঠিনই ছিল, বাট আমি আমার মতো চেষ্টা করেছি তোমাদেরকে সর্বোচ্চ বোঝানোর জন্য। তো তোমরা কি অ্যাকচুয়ালি কিছুটা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট অবশ্যই জানাবে। আর এখানে আমার একটা কথা হলো এই সিনেমার ব্যাপারে, এই সিনেমার নায়িকা যে জিয়া, ওর যে বয়ফ্রেন্ড ইথান নাকি নাথান, হারামজাদা তুই নিজে করছিস সুইসাইড, তুই আবার তোর গার্লফ্রেন্ডকে কিভাবে বলিস যে তোমার নতুন আশার আলো নিয়ে বাঁচতে হবে? তুই তো এই কথা বলার যোগ্যই না হালার। তো যাই হোক, আমি এখানে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুইসাইড করো না, বিদায় নিচ্ছি।